যদি জগদ্দল হয় তাহলে পিছিয়ে নেই দক্ষিণ 24 পরগনা ভাঙড়। চতুর্থবার মসনদ দখলের লড়াইয়ে তিনি আজও সমান তেজস্বী। আমাদের নজর রাখতে হবে রাজধানীর রণকৌশলের দিকে। রাত পোহালেই 142টি আসনের নির্বাচন 7টি জেলায়। 2337 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। জেলা থেকে একের পর এক ঘটনা উঠে আসছে। কখনো তৃণমূল বিজেপির সংঘর্ষ, কোথাও বা দেখা যাচ্ছে সিপিএম বিজেপির সংঘর্ষ। জেলায় জেলায় উত্তপ্ত হচ্ছে। দক্ষিণবঙ্গে ভোটের হাওয়া এই মুহূর্তে একেবারে গরম হয়ে আছে। যদি জগদ্দল হয় তাহলে পিছিয়ে নেই দক্ষিণ 24 পরগনা ভাঙড় অথবা ক্যানিং পূর্ব। উত্তরপাড়া থেকে পানিহাটি, একের পর এক জেলা। বর্ধমান, পূর্ব বর্ধমান, বারবার একটাই খবর উঠে আসছে, গরম হচ্ছে। আগামী কাল রাত পোহালে এই নির্বাচন। রাত পোহালে নির্বাচনে আমাদের নজর রাখতে হবে রাজধানীর রণকৌশলের দিকে। রাজধানীর রণকৌশলের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ রাজধানীতেই রয়েছে 11টি বিধানসভা কেন্দ্র। হাড্ডাহাড্ডি লড়াই। মুখ্যমন্ত্রী থেকে বিরোধী দলনেতা প্রত্যেকেই আছে এই লড়াইয়ের ময়দানে। চলুন দেখে নিই রাজধানীর রণকৌশল কিভাবে তৈরি হয়েছে। ভবানীপুর থেকে জোড়াসাঁকো, কলকাতার মেগা ফাইটে কোথায় বিজেপি? খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাজ্যের বেশিরভাগ প্রথম সারির মন্ত্রী বিধানসভা কেন্দ্র রয়েছে কলকাতায়। সেই কলকাতায় এবার বিরোধীদের প্রচারও বেশ নজর কেড়েছে। কিন্তু লড়াই রয়েছে শুভেন্দু অধিকারী। কলকাতার এই মেগা ফাইটে অবশ্যই আমরা জানব বিজেপি কোথায়। জব চারণকের দ্য সিটি অফ জয়, শঙ্করের চৌরঙ্গি, সত্যজিৎ রায়ের মহানগর কিংবা কবির সুমনের নাগরিক ক্লান্তি। এ শহরের নানান রূপ, এ শহরের ঐতিহ্য, আধুনিকতা, বৈচিত্র্য শুধু দেশের কাছে নয়, গোটা বিশ্বের কাছে ঈর্ষণীয়। শিল্পের উত্থান, 34 বছরের সাম্রাজ্য থেকে ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী বাংলার রাজধানী। আর এই শহর যেমন দুর্গাপুজো, বড়দিন কিংবা ঈদের রঙিন প্রাণবন্ত হয়ে ওঠে, তেমনই ভোট উৎসবে হয়ে ওঠে যুক্তিবাদী, চিন্তাধর্মী। কংক্রিটের জঙ্গল থেকে বসতি, ঝকঝকে শপিং মল থেকে চায়ের ঠেক, ঝড় ওঠে রাজনৈতিক আলোচনা। আর এবার সেই আলোচনায় ঘৃতাহুতি পড়েছে থিম সং, পাল্টা থিম সঙ্গে। যে লড়ছে সবার ডাকে, সেই জিতবে বাংলার মাকে। বনাম পাল্টানোর দরকার চাই বিজেপির সরকার। এ শহরে 11টি কেন্দ্রের কোনটিতে এখনো পর্যন্ত গেরুয়া আবির পড়েনি। প্রতিটি আসন তৃণমূলের দখলে। তবে এবার মোদি শাহের বাঙালি মন পেতে যেভাবে ডেলি প্যাসেঞ্জারি করছে, তাতে কি খেলা ঘুরবে? এটাই লাখ টাকার সওয়াল। শঙ্খ ঘোষের কবিতা ধার করে বলা যায়, পথগুলি সব দেদার খোলা, যার খুশি আয় বিরুদ্ধতায়। শেষ হাসি হাসবে কে, জানা যাবে 4 মে। তার আগে ঘুরে দেখা যাক 11 কেন্দ্রের এবার ছবিটা ঠিক কেমন। সালটা 1948, সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে যাদবপুর কেন্দ্র থেকে উঠে আসা সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রাজ্যের 3 বারের মুখ্যমন্ত্রী। চতুর্থবার মসনদ দখলের লড়াইয়ে তিনি আজও সমান তেজস্বী। সেই মমতার দল তৃণমূলের দখলেই আজ কলকাতার প্রায় সব আসন। তবে এবার কলকাতায় বড় চমক দিয়ে ভবানীপুরে শুভেন্দু অধিকারীকে প্রার্থী করেছে বিজেপি। লড়াই তার খোদ তৃণমূল সুপ্রিমোর সঙ্গে। অন্যদিকে কোথাও তাপস রায়, কোথাও প্রিয়াঙ্কা টেবরিওয়ালের মতন প্রার্থী লড়ছেন। প্রচারে নজর কাটছে
বামেরাও, আফরিন, শিল্পী, আইনজীবী শ্রীজীব বিশ্বাসের মতো প্রার্থীরা লড়াই যে এবার টান টান তা বেশ বোঝা যাচ্ছে। তবে রাজ্যের প্রাণকেন্দ্রে নিজেদের অবস্থান নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী শাসক দল তৃণমূল। এক নজরে বিধানসভা কেন্দ্রগুলির সমীকরণ একটু দেখে নিতেই হয়। কি তার সমীকরণ রয়েছে? নজর রয়েছে ভবানীপুরে। বঙ্গভোটে এবার হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কেন্দ্রে এবার তার প্রতিদ্বন্দ্বী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2011 সালে প্রথমবার এই কেন্দ্রে জিতেছিলেন সুব্রত বক্সী। পরে তিনি আসনটি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দিলে তিনি উপনির্বাচনে জিতে আসেন। 2016-তে আবার এই কেন্দ্রে জেতেন মমতা। 2021-এ ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে ভোটে লড়েন মমতা, কিন্তু নন্দীগ্রামে তাকে বেআইনিভাবে হারানোর অভিযোগ ওঠে শুভেন্দুর বিরুদ্ধে। এই নিয়ে মামলা এখনো হাইকোর্টে বিচারাধীন। 26-এ আবারও মমতা ফিরছেন ভবানীপুরে। ভবানীপুর যেন এক টুকরো ভারত। হিন্দু, মুসলিম, গুজরাটি, রাজস্থানী, শিখ সম্প্রদায়ের মানুষের বসবাস। প্রচারেও একথা মনে করাচ্ছেন তৃণমূল। কিন্তু এই কেন্দ্রে বড় চ্যালেঞ্জ এসআইআর এর নাম বাদ যাওয়া। রাজ্যের অন্যতম এই হেভিওয়েট কেন্দ্রের 51,000-এর ওপর নাম বাদ পড়েছে, যা অনেক সমীকরণ বদলে দিতে পারে। যদিও নেত্রী জয় শুধু সময়ের অপেক্ষা বলে দাবি তৃণমূলের। যদিও পাল্টা মমতাকে হারানোর হুঁশিয়ারি দিয়ে এগিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। এবারের মাটি কামড়ে প্রচার চালিয়েছেন তিনি। স্থানীয়দের কথায় এবার ভবানীপুরে লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি। নজর রাখতে হবে বন্দর বিধানসভা কেন্দ্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট সেনাপতি ফিরহাদ হাকিমের দায়িত্ব এবার দুটি, বন্দরের দায়িত্ব এবং তার থেকেও বেশি জরুরি মুখ্যমন্ত্রীর ভবানীপুর কেন্দ্র। কারণ বন্দর কেন্দ্রের পাশাপাশি ভবানীপুরের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় তাকেই দিয়েছেন। 51.80% মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস এই কেন্দ্রে। উত্তরপ্রদেশ, বিহারের বিভিন্ন জেলা থেকে কলকাতা বন্দরে কাজ করতে আসা মানুষ পরবর্তীকালে এখানকার স্থায়ী বাসিন্দা হয়েছেন। তবে আপাদমস্তক শহুরে ভোটার রয়েছে এই কেন্দ্রে। হুগলি নদী লাগোয়া এই কেন্দ্রে রয়েছে জাহাজ তৈরির কারখানা, ডক রোড এবং গুদামঘর। একসময় কংগ্রেস আর বামেরা দফায় দফায় জিতত এই কেন্দ্র থেকে। 2009 লোকসভা ভোটে এই এলাকায় লিড পায় তৃণমূল। তারপর 2011-তে তৃণমূলের দখলে চলে যায় এই কেন্দ্র। শেষবার 2021-এ ফিরহাদ হাকিম 1,05,540 ভোটে জয়ী হয়েছিলেন। সংখ্যালঘু অধ্যুষিত এই এলাকা আর ফিরহাদের সঙ্গ ছাড়েনি। কিন্তু নজর রাখতে হচ্ছে চেতলায়। চেতলা প্রচারে কন্যাকে নিয়ে ফিরহাদ হাকিম বেরিয়ে পড়েছিলেন। গার্ডেন রিচ শিপিং এবং শিল্প কারখানার পাশাপাশি মেটিয়াবুরুজের কাপড়ের বাজার একেবারে বিখ্যাত। ঔপনিবেশিক যুগের স্থাপত্য রয়েছে এই কেন্দ্রে। বন্দরের সম্প্রসারণ ও উন্নয়নের জেরে এই অঞ্চল দ্রুত বেড়েছে। তবে নানান সমস্যাও রয়েছে। যানজট, নিকাশি ব্যবস্থা, সরু অপসারিত রাস্তা নিয়ে রয়েছে অভিযোগ। সেই অভিযোগকে হাতিয়ার করে প্রচারে নেমেছে বিজেপি প্রার্থী রাকেশ সিং। তবে এই কেন্দ্রে বিজেপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ মুসলিম ভোট ব্যাংক। কি করবে রাকেশ সিং? কিন্তু বেলেঘাটা, কলকাতার এই কেন্দ্র এবার বড় চমক দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রথমবার বিধানসভা ভোটে প্রার্থী হয়েছেন একসময় রাজ্যসভার সাংসদ ছিলেন কুণাল ঘোষ।
চুটিয়ে প্রচার করেছেন তিনি। এই কেন্দ্রে দীর্ঘদিনের বিধায়ক ছিলেন পরেশ পাল, এবার টিকিট পাননি তিনি। জনসংযোগ ছিল তার অন্যতম হাতিয়ার। তবে রাজনৈতিক মহল বলছে হাওয়া বুঝেই এবার প্রার্থী বদল করেছে তৃণমূল। কখনো গোষ্ঠী সংঘর্ষ, কখনো সিন্ডিকেটের অভিযোগ উঠেছে এই এলাকায়, আর বোমা গুলি চালানোর অভিযোগও উঠেছে। সার্বিক সমস্যার কথা সামনে এসেছে, যেটা বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। বস্তি উন্নয়ন, পানীয় জলের সমস্যা, এমন অনেক অভিযোগই সামনে এসেছে। এবার নতুন প্রার্থী দিয়ে সেই বেলেঘাটার চেহারাটা বদলে দেওয়ার বার্তা দিতে চাইছিল তৃণমূল। প্রচারের শুরু থেকেই রাজনৈতিক মহলে শোনা যাচ্ছিল কুণাল ঘোষ অনেকটাই এগিয়ে রয়েছে। কুণালের বিরুদ্ধে লড়ছেন বিজেপি প্রার্থী পার্থ চৌধুরী। তবে তাকে ঘিরে যে বিক্ষোভের আগুন দেখা গিয়েছে বিজেপির অন্দরে, তা তৃণমূলকে অনেকটাই এগিয়ে দিয়েছে। পার্থ চৌধুরীকে প্রার্থী হিসেবে মানতে নারাজ এলাকায় একাধিক বিজেপি পোস্টারও মেরেছে, বিক্ষোভও দেখিয়েছে বিজেপির দপ্তরেও। কিন্তু এই কেন্দ্রে সিপিএম প্রার্থী পারমিতার রায়। নজর রাখতে হবে মানিকতলার দিকে। 19 শতকের দোরগোড়ার দিকে স্বাধীনতার আন্দোলনের বিপ্লবীদের অন্যতম আখড়া ছিল মানিকতলা। নাম ছিল মানিকতলা গুপ্ত সমিতি। ঋষি অরবিন্দ ঘোষের নেতৃত্বে চলত বিপ্লবী কার্যকলাপ। ব্রিটিশদের কুনজরে ছিল এই এলাকা। বাম কংগ্রেস পার করে সেই মানিকতলা হয়ে ওঠে সাধন পাণ্ডের দুর্ভেদ্য দুর্গ। অপরাজয়ের হয়ে ওঠেন তিনি। পরপর 9 বার জেতেন সাধন পাণ্ডে। এখনো সেই কেন্দ্রে আবর্তিত হচ্ছে পাণ্ডে পরিবারকে ঘিরেই। উপনির্বাচনে জিতে বিধায়ক হয়েছিলেন সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি, আর এবার প্রার্থী সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া। তার দাবি, প্রার্থী হওয়ার অনেক আগে থেকেই এলাকায় মানুষের জন্য কাজ করে চলেছেন। বহুতল থেকে বসতি সবটাই তার নখদর্পণে। মধ্য কলকাতার প্রাণকেন্দ্র হওয়ায় সব রকমের সুবিধার হয়েছে মানিকতলায়। বিশ্লেষকরা মনে করছেন পাণ্ডে পরিবারকে হারানো শক্তি এখনো তৈরি হয়নি। তবে এবার বিজেপিও কঠিন চ্যালেঞ্জ দিয়েছে শ্রেয়াকে। একসময় তৃণমূলের বিধায়ক পদে থাকা তাপস রায়কে প্রার্থী করা হয়েছে শ্রেয়ার বিরুদ্ধে। একদিকে অভিজ্ঞতা, বয়সে ছোট, বন্ধু সাধনের মেয়ের সঙ্গে এবার তার লড়াই। নজর রাখতে হবে বালিগঞ্জের দিকে। শোনা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুঘলদের কাছ থেকে এই এলাকাটিকে ভাড়া নিয়েছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে এই খোলা গ্রামাঞ্চল থেকে বিশাল জমিদারিতে রূপান্তরিত হয়। আজ এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অভিজাত বাংলো শিক্ষা প্রতিষ্ঠান। অভিজাত এলাকা, ধনী প্রভাবশালীদের আবাসস্থল। সালটা 2006 থেকে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের টিকিটে সুব্রত মুখোপাধ্যায় টানা 4 বার জিতেছিলেন, রাজ্যের মন্ত্রীও হয়েছিলেন। 2022 সালে তৎকালীন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় প্রয়াণের পর উপনির্বাচন হয়। সেবার তৃণমূল প্রার্থী হিসাবে জিতেছিলেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তবে এখন বাবুল রাজ্যসভার সাংসদ। এই কেন্দ্র থেকে লড়ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তবে এই কেন্দ্রের বারবার নজর কাড়ে বামেদের প্রার্থী। গত নির্বাচনে মুসলিম সংখ্যা গরিষ্ঠ এই কেন্দ্রে উপনির্বাচনে সায়রা শাহ হালিমকে প্রার্থী করে সিপিএম। আর এবার এই কেন্দ্রের চর্চায় সিপিএমের তরুণ প্রার্থী আফরিন। তবে অভিজ্ঞতায় অনেক গুণ এগিয়ে থাকা শোভনদেবকে আফরিন কোনোভাবেই চাপে ফেলতে পারবেন না। অন্যদিকে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী ডক্টর শতরূপা। চৌরঙ্গী বিধানসভার দিকে নজর রাখব। শিয়ালদা
কোলে মার্কেট, বউবাজারের যানজট, বাজার বেআইনি দোকানের সমস্যায় জেরবার মানুষ, অ্যাম্বুলেন্স আটকে যায়, নিকাশি জল জমার সমস্যা দীর্ঘদিনের, কোনো সুরাহা হয়নি। কংগ্রেস ও বিজেপির একযোগে অভিযোগ, তৃণমূলের কাউন্সিলররাই বিধায়ককে পান না। এবার টিকিট পেয়েছেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। চতুর্থবারের জন্য তিনি কি বিধায়ক হবেন? কারণ প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর পুরনো কেন্দ্র এই চৌরঙ্গি। একসময় তার স্ত্রী জিতেছিলেন এই কেন্দ্র থেকে। বিশেষ করে বাঙালি অধ্যুষিত পুরনো এলাকা লেবুতলা পার্ক, বউবাজার, শিয়ালদা বর্তমানে বিজেপি বিহারের সংস্কৃতির বারবারন্ত নিয়ে ক্ষোভ রয়েছে। সংখ্যালঘু অধ্যুষিত ওয়ার্ড রয়েছে 44 এবং 62। এই দুটি ওয়ার্ডে গুরুত্ব দিয়েছে কংগ্রেস। তবে কেউ কেউ মনে করেন এই এলাকায় খেলা ঘুরিয়ে দিতে পারে চৌরঙ্গি। সদ্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সন্তোষ পাঠককে এই আসনে প্রার্থী করা হয়েছে। নজর রাখতে হবে এন্টালির দিকে। এই এন্টালি থেকেই মাদার টেরেজা তার মিশন শুরু করেছিলেন। 18 শতকে ব্রিটিশদের ডিহি 55 গ্রামের অংশ ছিল এটি। নামকরণ হয়েছে হিন্টালি শব্দ থেকে। হেনরি ডিরোজিওর বাড়ি রয়েছে এখানে। শহরে একেবারে কেন্দ্রে অবস্থিত এন্টালি এলাকার সমন্বয় অনেক, পার্কিং যানজটের সমস্যা রয়েছে অনেক বেশি। তবে এন্টালিতে উড়িয়া ভাষাভাষীর মানুষ তো বটেই, একটা বড় অংশের মুসলিম, খ্রিস্টান, চীনা মানুষের বসবাস। শিয়ালদা ও ধর্মতলার মাঝখানে এই এন্টালি এলাকায় রয়েছে এন্টালি মার্কেট, কনভেন্ট পার্ক, এজেসি বোস রোড এবং সিআইটি রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তা। রয়েছে অসংখ্য পুরনো বাড়ি। নতুন প্রার্থীকে ঘিরে সমস্যা সমাধানের আশা দেখছে এই কেন্দ্রের মানুষ। স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন সাহাকে এবার প্রার্থী করেছে তৃণমূল। তার সামনে বড় চ্যালেঞ্জ বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টেবরিওয়াল, কলকাতা হাইকোর্টের আইনজীবী। নজর রাখবো কাশীপুর বেলগাছিয়ার দিকে, কারণ এই কেন্দ্র থেকে এবার তৃণমূলের প্রার্থী কলকাতা পুরসভার ডেপুটি মেয়র। বিজেপির পুরনো নেতা রিতেশ তিওয়ারিকে প্রার্থী করেছে বামেদের প্রার্থী রাজেন্দ্র গুপ্তা। তবে এটি কলকাতা পুরসভার 1 থেকে 6 নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। 2011 সালে বিধানসভা ভোটে বামেদের পতনের পরেই এই কেন্দ্রে বিজেপির ভোটে ভাগ বেড়েছে। 2016 সালে সিপিএমের ভোট ছিল 32.40%, যা 2021 সালে কমে 10.94% দাঁড়িয়েছে। বিজেপির ভোট 2021 সালে ছিল 3.12%, 2021-এ 30.24%। 2019 সাল থেকে তৃণমূল এগিয়ে 2019 সালে বিজেপি প্রথম এই আসনে সিপিএমকে ছাড়িয়ে যায়। মুসলিম 17.30%, তপশিলি জাতি 4.47%। কিন্তু এরপরেই এই কেন্দ্রের দাপট রয়েছে তৃণমূলের। এই বিধানসভায় বড় ইস্যু হলো কাশীপুর এলাকায় গঙ্গার পাড় ভাঙছে, বাড়ছে আতঙ্ক। বারবার সংস্কারের দাবি জানিয়ে কলকাতা বন্দর কর্তৃপক্ষকে চিঠি লিখেছিলেন অতীন, কিন্তু লাভ হয়নি। কাশীপুর রোডে বছরের পর বছর রয়েছে রেলের সিমেন্টের গুডাউন। সিমেন্টের ধুলো থেকে বাড়ছে দূষণ, ফলে এই পথে যাতায়াত কার্যত দুঃসাধ্য। এলাকা থেকে ধুলোয় ভরে যায়, যা নিয়ে মানুষের মধ্যে রয়েছে ক্ষোভ। অন্যদিকে ভালো ইংরাজি মাধ্যমে স্কুলের অভাব, যানজটের সমস্যা নিয়ে রয়েছে সাধারণ মানুষের ক্ষোভ। নজর রাখতে হবে শ্যামপুকুরের দিকে, কারণ এসআইআরের প্রার্থী নিজেই ছিলেন বিচারাধীন। 3 বারের বিধায়ক, 2 বারের মন্ত্রী শশী পাঁজা এই কেন্দ্রের প্রার্থী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেডের সবার দিন শশীকে লক্ষ্য করে আক্রমণ করা হয়। তার বাড়ি লক্ষ্য করে পাথর পর্যন্ত ছোড়া হয়েছিল।
উত্তপ্ত হয়ে ওঠে শ্যামপুকুর। অন্যদিকে হাই ভোল্টেজ কেন্দ্র শ্যামপুকুর। এই কেন্দ্র নিয়ে অবশ্যই ফরওয়ার্ড ব্লকের সঙ্গে সিপিএমের বিবাদ হয়েছিল। একসময় তাদের জেতা কেন্দ্র ছিল। ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা সদস্য হেমন্ত বসুর কেন্দ্র এই শ্যামপুকুর। অভিযোগ, যুক্তফ্রন্ট আমলে সিপিএমের হারমাদদের হাতে খুন হন হেমন্তবাবু। সম্প্রতি সেই কেন্দ্রের আনাচে কানাচে বিজেপির উত্থান চোখে পড়ছে। তৃণমূল নিয়ে চোরা ক্ষোভ শশী পাঁজার কাছে বড় চ্যালেঞ্জে হয়ে উঠতে পারে এই কেন্দ্র। তবে বামেদের সংগঠন দুর্বল, উন্নয়নের লড়াইয়ে স্বাভাবিকভাবেই পিছিয়ে বিজেপিও। ডেঙ্গু, জল জমার সমস্যা রয়েছে পার্কিংয়ের মতো বড় সমস্যা। কিন্তু তার পাশের কেন্দ্র জোড়াসাঁকো। একসময় কংগ্রেস ও সমাজবাদী পার্টি করেছেন বর্ষিয়ান নেতা বিজয় উপাধ্যায়। গত এক দশকের বেশি সময় কলকাতা পুরসভার 20 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের কাউন্সিলর তিনি। এই ওয়ার্ডে আবার শ্যামপুকুর বিধানসভার মধ্যে পড়ে। তবে তিনি জোড়াসাঁকোরই ভূমিপুত্র। আবার বিজেপির প্রার্থী বিজয় ওঝা। 5 পুরুষ ধরে জোড়াসাঁকোরই বাসিন্দা তারা। সেখানে লড়াই এবার টান টান হচ্ছে। আগে স্মিতা বক্সি এখানকার তৃণমূলের বিধায়ক হলেও 2021 এখানে অবাঙালি প্রার্থী দেয় তৃণমূল। বিজেপির মীনা দেবী পুরোহিতকে হারানো জোড়াফুলের বিবেক গুপ্তা। 2021 সালে নির্বাচনে 52,123 ভোট পেয়েছিল, বিজেপিকে হারিয়েছিল 12,000-এরও বেশি ভোটে। লোকসভা নির্বাচনে ছবিটা বদলে যায়। 3টি লোকসভা ভোটে এই কেন্দ্রে তৃণমূল বিজেপির চেয়ে পিছিয়ে থেকেছে। মাফ করবেন, বিধানসভা কেন্দ্রে 2014 সালে সেই ব্যবধান ছিল 16,482। 2019-এ কমে দাঁড়ায় 3,882, কিন্তু 24 সালে তা বেড়ে দাঁড়ায় 7,401। যানজট থেকে বেআইনি পার্কিং, পুরনো কলকাতার ট্রাফিক সমস্যা, নিকাশি, জল জমার সমস্যা রয়েছে। ছোট ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। এবার বিজয় উপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী বিজয় ওঝা। কিন্তু রাসবিহারী সম্প্রতি তৃণমূলের প্রার্থী ও তার বাড়িতে অফিসে ইডি তল্লাশির ঘটনায় শিরোনামে আসে এই কেন্দ্র। কংগ্রেসের পুরনো গড় এই কেন্দ্রে তৃণমূল তৈরি হবার পর থেকে জিতে এসেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। পরে তাকে ভবানীপুরে 2021-এ খর্দায় পাঠানো হয়। সেই থেকে এই কেন্দ্রের প্রার্থী এবং বিধায়ক দেবাশিস কুমার। গড়িয়াহাট, দেশপ্রিয় পার্ক, রাসবিহারী অ্যাভিনিউ, সাদান অ্যাভিনিউ, টালিগঞ্জ আর বালিগঞ্জের কিছুটা অংশ নিয়ে বিধানসভা। কলকাতার ভরকেন্দ্র দেশপ্রিয় পার্কের সবথেকে বড় দুর্গাকে কেন্দ্র করে কয়েক বছর আগেই চর্চায় উঠে আসে এই কেন্দ্রটি। ওই পুজো ছাড়াও এলাকার বর্ধিষ্ণু এলাকা, একদিকে কালীঘাট মন্দির আর অন্যদিকে লেক কালীবাড়ি নিয়ে বহুল পরিচিত এই কেন্দ্র। শাসক দলের অন্যতম গড় এটি, মজবুত সংগঠন। সেখানে বিজেপির প্রার্থী দলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। মনে করা হচ্ছে এবার লড়াই হতে পারে হাড্ডাহাড্ডি। সমস্ত কেন্দ্র নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করলাম। কেমন লাগলো কলকাতার অর্থাৎ বাংলার রাজধানী কলকাতার রণকৌশল এবং রাজধানীর রণকৌশল? আজকের যে ভিডিওটা, অবশ্যই তার মধ্যে বহু ইতিহাস আমরা ইনক্লুড করেছি। কলকাতা সম্পর্কে অনেকের অনেক ধারণা রয়েছে, কলকাতার ইতিহাস সম্পর্কে অনেকেই জানেন না। সেই সমস্ত মানুষের কাছে খানিকটা আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা যেমন তুলে ধরলাম, পাশাপাশি বিধানসভা নিরিখে কলকাতার 11টি আসন এবার কি রং বদলাতে পারবে ভারতীয় জনতা পার্টি? এই প্রশ্নেই শেষ করছি।
আজকের এই ভিডিও। আবারও দেখা হচ্ছে পরবর্তীতে। 4 মে কী হবে ফলাফল, সেদিকেই নজর রয়েছে আপনার আমার সকলে।